নমস্কার। এসডিটিভির সমস্ত দর্শককে আমাদের অভিনন্দন, শুভেচ্ছা। আজকে সোজা কথা সোজাসুজিতে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যার সঙ্গে আমরা আড্ডা মারব। তিনি আসানসোলের যে ক্রীড়া জগৎ আছে সেখানে তাকে সবাই চেনে এবং সবাই অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে। শ্রী কমলেন্দু মিশ্র দাদা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আর আমাদের প্রথম জিজ্ঞাসা আপনার কাছে যে আপনি আমাদের এখানে খুব জনপ্রিয় মানুষ খেলার জগতে, এবং যে কোনো খেলার অনুষ্ঠান কেন, সমাজসেবামূলক অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে মানুষ খুব আনন্দের সঙ্গে আপনাকে ডাকে, আপনিও খুব খুশি হয়ে সেখানে যান, সেখানে আপনাকে আমরা আনন্দ করতে দেখি, আমাদের সঙ্গে মিশতে দেখি, সবার সঙ্গে মিশতে দেখি। পাশাপাশি আমরা জানি আপনি একটি কর্পোরেট হসপিটাল এবং এখানকার খুব নামকরা একটা রিনাউন্ড হসপিটালের একটি অত্যন্ত উচ্চ পদে আসীন আছেন এবং সেখানে আপনি খুব ব্যস্ত থাকেন। তারপর কি করে এই জগতের জন্য আপনি সময় বার করেন? থ্যাঙ্কস জয়দীপ। এটা খুবই মানে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কিন্তু আমার বলতে কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই। ছোটো বয়স থেকে আই হ্যাভ অলওয়েজ বিন ক্রেজি অ্যাবাউট স্পোর্টস। এর কারণটা হচ্ছে আমার মামাতো দাদা প্রভাকর মিশ্র, তিনি আর এই পৃথিবীতে নেই। হি হ্যাড রিপ্রেজেন্টেড ইন্ডিয়া। কলকাতায় খিদিরপুর, এরিয়ান্স, মামলা স্পোর্টিং খেলেছিলেন, ঢাকা খেলেছিলেন। তো উনি ছিলেন আমাদের ছোটোবেলার হিরো। তো ওনাকে দেখেই স্পোর্টসের দিকে আমরা সবাই, আমাদের বাড়ির সবাই স্পোর্টসের দিকে একটা ক্রেজ, আমি রাদার বলবো অবসেশন, ভালোবাসাটা একটু কম হবে, ওটা এখনও রয়ে গেছে। কারণ এখনও মাঠে গেলে যে আনন্দটা পাই, আর ছোটো বয়স থেকে যেহেতু বার্নপুর আসানসোলে বড় হয়েছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, ওই টানটাই নিয়ে যায় যে ঠিক কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু সময় বার করে সুযোগ পেলেই আমি মাঠের দিকে ছুটি। এখনও যাই, আর এখনও যেতে ভীষণ ভাল লাগে। এবারে একটা আমরা যেহেতু মিডিয়া জগতের লোক এবং আপনার খুব কাছের মানুষ, আমরা একটা জিনিস জানি, আপনি ইংরাজি বই, হিন্দি বই, বাংলা বই পড়তেও খুব ভালোবাসেন। পাশাপাশি আপনার লেখালেখিরও একটা খুব স্বভাব আছে, বা লেখালেখি সবসময় করেন। আজকে আমরা আপনাকে যে বিশেষ কারণে স্টুডিওতে আপনাকে নিয়ে বসতে পেরেছি, সেটা হচ্ছে সম্প্রতি আপনার একটা বই আপনি লিখেছেন, পাবলিশ হয়েছে। আপনি এই বইটা সম্পর্কে আগে কিছু বলুন, তারপরে আমরা আবার আপনার এই প্রসঙ্গে আসব। নিশ্চয়, থ্যাংক ইউ সো মাচ। আমার এই বইটা লিওনেল অ্যাট লাস্ট, এই বইটা জাস্ট কিছুদিন আগে অ্যামাজনে বেরিয়েছে এবং আপনাদের সাথে, সবার সাথে শেয়ার করতে খুব ভালো লাগছে যে অ্যামাজনে বেস্ট সেলারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স এই বইটা হচ্ছে লিওনেল অ্যাট লাস্ট, দ্য 2022 ওয়ার্ল্ড কাপ, আ জার্নি থ্রু কুইজ কোয়েশ্চেন্স। যারা আসানসোলের মানুষ বা এই শিল্পাঞ্চলের মানুষ, তারা জানেন যে 1984-85 থেকেই আমি অ্যাজ আ কুইজ মাস্টার আমি প্রচুর অ্যাক্টিভ ছিলাম এবং এখনও আছি, এখন হয়তো একটু কম করি। তো আমার সৌভাগ্য হয়েছিল 2022-এর বিশ্বকাপ দেখার। তার কারণটা জানাই যে আমার ছেলে ফিফাতে আছে, বেশ ভালো জায়গায় আছে। তো হি কুড অ্যারেঞ্জ টিকিটস, এবং আমি এতটা ভাগ্যবান যে দুটো সেমিফাইনাল, থার্ড, ফোর্থ এবং ফাইনাল, 4টে খেলা দেখারই সৌভাগ্য হয়েছিল আমার। তার মধ্যে দুবার আমি মেসিকে খেলতে দেখি, এবং ফাইনালটা তো বলে বোঝানো যাবে না। ফুটবলের এত বছরের ইতিহাসের সবথেকে সেরা ফাইনাল বলে এই ম্যাচটা গণ্য, যেখানে 3-3 হয়েছিল, তারপর টাই ব্রেকারের পর মেসি জেতে। তো আমরা সবাই মেসির ফ্যান, কিন্তু মেসির সমস্ত অ্যাচিভমেন্টের পরেও যেহেতু মেসি ওয়ার্ল্ড কাপ জেতেনি, কোথাও না কোথাও একটা কিছু মনে হচ্ছিলো, সামথিং ওয়াজ মিসিং। আর আমি এতটাই ভাগ্যবান যে মেসি হাতে ট্রফি তুলছেন,
আর আমি মাঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছি, এর থেকে সৌভাগ্য হতে পারে না একটা স্পোর্টস ক্রেজি পার্সনের, একটা ফুটবল ফ্যানের। তো আমি সত্যি ভাগ্যবান যে আমি সেদিনকে মাঠে ছিলাম। এবার ওখান থেকে আসার পরে আমার মাথায় আসে যে যেই জিনিসগুলো আমি এক্সপিরিয়েন্স করলাম, বার্নপুর থেকে গিয়ে বিশ্বকাপ ফুটবলের 4টে ম্যাচ দেখা, তারপর মাঠে থাকা প্লেয়ারদের ডিসিপ্লিন, ওই কোয়ালিটি অফ ফুটবল দেখা, ফুটবল ফ্যানদের পাগলামো, পুরো শহরের ব্যবস্থা, একটা বিশ্বকাপ ফুটবল বা শুধু টুর্নামেন্ট নয়, ওরা যে কত ইম্পর্টেন্ট জিনিস, সমস্ত কিছু চাক্ষুষ করার সৌভাগ্য হয়েছিল। তো তাই আমি এই বইটা বেসিক্যালি প্রচুর কোয়েশ্চেন্স আছে, যেখানে মেসির বিজয়রথকেই আমি হাইলাইট করেছি, বাট তাছাড়াও আরও অনেক কিছু তথ্য আছে যেটা আপনি জানলে আপনার খুব ভালো লাগবে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, কেন পরের বিশ্বকাপ 11th বা 12th জুনে স্টার্ট হচ্ছে। তার আগে এই বইটা যদি আপনি পড়েন, আই এম শিওর ইউ উইল লাভ ইট, ইউ উইল এনজয় ইট, অ্যান্ড তাতে কিন্তু আগামী বিশ্বকাপের জন্য আপনার ইন্টারেস্টটা আরও বেশি বেড়ে যাবে। লিওনেল মেসি এই নামটা, যেহেতু পশ্চিমবঙ্গের আমরা বাসিন্দা, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য যেখানের মানুষ ফুটবল পাগল, এবং মেসি বললে তো আরও পাগল। কিছুদিন আগে আমাদের কলকাতাতে এবং ভারতবর্ষের অন্যান্য 2-3টে শহরে মেসি এসেছিলেন। আমরা দেখেছি কি উন্মাদনা, মানুষ তাকে একটুখানি দেখার জন্য সারা জীবনের উপার্জিত টাকা দিয়ে টিকিট কেটে মাঠে গেছিলেন যে মেসিকে এক ঝলক দেখব। সেই জায়গায় দাঁড়িয়ে মেসির উপর আপনি বই লিখেছেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই বইটা, আপনি একজন আসানসোলের মানুষ, অথচ এত বড় কর্মকাণ্ডের সঙ্গে আপনি যেহেতু বিশ্বকাপ দেখলেন কাতারে গিয়ে, এবং ওই মাঠে বসে দেখার যে একটা উন্মাদনা, আমরা যতই টিভিতে দেখি মাঠ, সেই জায়গায় দেখার পর এই যে আপনার সেই অভিজ্ঞতাও আমরা আরেকটু বিস্তারিতভাবে শুনবো। তার আগে এই যে বই আপনি লিখেছেন, বইটা অ্যামাজনে চলে এসছে, এবং আমরা যা আমাদের কাছে যা খবর, তাতে এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলারের জায়গাতেও চলে গেছে। তো কমলেন্দুদা, একটু বলুন যে এই বইটা কতদিন আগে থেকে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন লেখার জন্য, সেটাকে লিখেছেন, তারপরে সেটাকে ডিজাইন করেছেন, তারপরে সেটা প্রিন্টিং হয়েছে, তারপরে অ্যামাজনের সঙ্গে আপনি যোগাযোগ করেছেন বা তাদেরকে কোনোভাবে দিয়েছেন, এবং এই বইটা এত সুন্দর জায়গা, তার এর যে গোটা জার্নিটা সেটা কীরকম একটু আমাদের শেয়ার করুন। শিওর। যদি আমার যেহেতু পুরোনো দিনের লোক, আমার এখনও নিউজ পেপার, ম্যাগাজিনস এগুলো পড়া, কেনা এবং রেখে দেওয়ার একটা অভ্যেসটা রয়েছে এখনও তুমি বুঝবে, শারদিয়া, আমি যতগুলি শারদিয়া বেরোয় সবই কিনি, সব পড়তে পারি না, কিন্তু একটা ক্রেজ আছে। যখন কম বয়সে ছিলাম হয়তো তখন 2 বা 3টে কিনতে পারতাম, উই কুডন্ট অ্যাফোর্ড মোর দ্যান দ্যাট। এখন কিনতে পারি বলে সব কিনি, সব হয়তো পড়ি না, বাট শারদিয়া কেনার একটা আলাদা থ্রিল আছে, এক্সাইটমেন্ট আছে। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এটা বলার অপেক্ষা রাখে না। তো আমি যখন কাতারে যাই, সো আই স্টার্টেড কালেক্টিং অল দোজ থিংস, এবং আমি খুব গর্বের সাথে বলতে চাইছি যে ছেলের দৌলতে মেসির পরা জার্সিও আমার কাছে আছে। আমি পার্সোনালি মেসির সাথে দেখা করতে পারিনি সিকিউরিটি রিজনসে, কিন্তু যেহেতু আমার ছেলে হি ইজ ডাইরেক্টলি ইন ফিফা অ্যান্ড ফিফা প্রেসিডেন্টের সাথেই কাজ করে, তো ওকে আমি বললাম যে আমাকে যদি কোনো রকমে কিছু সোভেনিয়ার আমাকে অ্যারেঞ্জ করে দিস। তো ইট ওয়াজ সো নাইস অফ হিম। ও মেসির বাবার কাছ থেকে চেয়ে মেসির পরা জার্সিটা আমার কাছে আছে, যেটা আমি পরশুদিন যেটা আমরা বুক লঞ্চ করছি ওখানে ওটাকে আমি দেখাবো। এবার হচ্ছে এই বইটার সম্পর্কে আমি যেহেতু কুইজ মাস্টার, আই স্টার্টেড কালেক্টিং দ্য ইনফরমেশনস, আই স্টার্টেড ফ্রেমিং দ্য কোয়েশ্চেন্স। তার সাথে সাথে বেশ কিছু ভালো ঘটনা যেটা পুরো টুর্নামেন্টটাকে খুব বেশি মেমোরেবল করে দিয়েছিল, ওই ঘটনাগুলো আমি লিখতে শুরু করলাম। লিখতে এটা অনেক দিন ধরে চলছে, এটা ধরো 2 বছর ধরে চলছে এই ব্যাপারটা। তারপর যখন কম্পাইল করলাম, তারপর মনে হলো যে যা বিশ্বকাপের সামনে, তো আমি আমার ছেলে অলরেডি 4টে বই লিখে ফেলেছে, হি ইজ এ ভেরি গুড রাইটার অ্যান্ড ভেরি রেপুটেড নেম। ওকে দেখালাম যে দেখ আমি এটা কম্পাইল করেছি।
তো ও দেখে হি অ্যাপ্রিসিয়েটেড মাই এন্ডেভার, বললো যে বাবা এটা তুমি আমাকে দাও, আই উইল অ্যারেঞ্জ। এবং ওই পাবলিশার ব্লু পেন্সিল, দিল্লির খুব নাম করা পাবলিশার, ওদের সাথে যোগাযোগ করে। আমার কন্টেন্টটা দেখে ওনারা ভার্চুয়ালি লুফে নেন যে স্যার এটা আমাদের দিন, আমরা পাবলিশ করব। এর ভেতরে আমার আর কোনো রোল নেই। পাবলিশিং যে ব্লু পেন্সিল অ্যান্ড আমার ছেলে ওরাই করেছে, কন্টেন্টটা আমি দিয়েছি, সমস্ত কিছু মানে ম্যাটারটা আমার দেয়া, কিন্তু বাকি কন্ট্রিবিউশন আমার বলতে কোনো দ্বিধা নেই। ইট ইজ বিকজ অফ মাই সান অ্যান্ড ব্লু পেন্সিল, দ্য পাবলিশার্স অফ নিউ দিল্লি। এই প্রসঙ্গে একটা জিনিস আমরা দর্শকদের জানিয়ে রাখি, যারা দূরে থাকেন তারা তো অ্যামাজন থেকে বইটা কিনতেই পারবেন, কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ রবিবার 31শে মে বার্নপুর ক্লাবে এই বইটির কমলেন্দুদার নিজে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে এটাকে ওইখান থেকে সেল এবং এটার একটা উন্মোচন করবেন। বইটাকে ফিজিক্যালি যারা কিনতে চান তারা ওইখান থেকে বইটা নিতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তো উদ্গ্রীব হয়েই আছি, সেদিনকে যাব, মেসির জার্সি দেখব, আরও কথা বলবো। আপনারাও যারা যারা এই লোকাল অঞ্চলে থাকেন তারা কমলেন্দুদার সঙ্গে তার যে অভিজ্ঞতা, তার যে শেয়ার করার জন্য আমরা আমাদের চ্যানেল থেকে বলছি, তারা তাকে ওই অনুষ্ঠানে যেতে পারেন, বা হয়তো সেদিনকে ফেসবুক লাইভ বা ওই ধরনের কিছু হলে সেইখানেও আপনাদের যা জিজ্ঞাস্য সেটা জিজ্ঞাসা করতে পারেন। আমরা পরবর্তী জিনিসটা, ওখানে একটা জিনিস, মেসির জার্সির সাথে সাথে নেইমারের অটোগ্রাফ দেয়া জার্সি, যেই বিশ্বকাপে যেই বল দিয়ে খেলা হয়েছিল আল রেহলা, সেই বলটা, বিশ্বকাপ যে অরিজিনাল ট্রফি তার ছোট্ট রেপ্লিকা, এবং বিশ্বকাপের মেডেলিয়ান ধরনের অনেক জিনিস আছে। সেদিনকে আমি, যারা ফুটবল ক্রেজি লোক, ফুটবল প্রেমী মানুষ, তাদেরকে দেখার জন্য আমি সেদিনকে ওই এক্সিবিশনটাও রাখছি। আর বইটা অ্যামাজনে তো অ্যাভেলেবেলই, যদি লোকালি কেউ নিতে চান তারা যদি আমার সাথে সেদিনকে কিন্তু বইটা অ্যাভেলেবেল, ওখানে বইটা অ্যাভেলেবেল আছে। তাছাড়াও যদি কেউ নিতে চান যোগাযোগ করলে কিন্তু আমার কাছে আছে, আই উইল বি হ্যাপি টু শেয়ার দ্যাট। আমি আবার একটু পিছনে চলে যাচ্ছি, কমলেন্দুদাকে জিজ্ঞেস করব, আমাদের ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতে তো মেসির অগণিত ফ্যান, তারা পাগল হয়ে থাকেন মেসিকে দেখার জন্য। কমলেন্দুদার নিজে মাঠে বসে মেসিকে দেখেছেন, এবং কাতারে যে বিশ্বকাপ হয়েছে ভীষণ সফলভাবে সে বিশ্বকাপ তারা অর্গানাইজ করেছেন। আমি কমলেন্দুদাকে একটু আমাদের দর্শকদের শেয়ার করতে বলবো যে যখন মাঠে বসে আপনি মেসিকে দেখছিলেন বা খেলা দেখছিলেন, ওখানকার যারা মাঠের দর্শক, আপনি তো আমাদের কাছে খবর 3-4টে খেলা দেখেছেন ওখানে বসে, মেসির জন্য উন্মাদনাটা কীরকম ফিল করেছেন, বা আপনি নিজে সেই সময়টা কি ফিল করছেন, একটু যদি আমাদের দর্শকদের বলেন। মানে ওটা বলে বোঝানো যদি খুব মুশকিল। যেমন আমরাও ছোট বয়সে, তোমরা তখন আরও হয়তো ছোটো ছিলে, ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা আলাদা ক্রেজ ছিল আমাদের, এবং তখন আমরা ফেস্টুন টাঙিয়ে সারা পাড়ায় উত্তাল থাকতাম। একটা ম্যাচ, তখন তো টিভি ছিল না, আমরা রেডিও কমেন্ট্রিতে শুনেই, তো ওই পাগলামাটাও আমরাও দেখেছি, ভুগেছি। কিন্তু এটা আমি দেখলাম অন্য একটা জগৎ। ফর এক্সাম্পল আর্জেন্টিনা, আমি তো দুটো ম্যাচ দেখলাম আর্জেন্টিনা, একটা আর্জেন্টিনা ক্রোয়েশিয়া আর একটা ফাইনালটা আর্জেন্টিনা ফ্রান্স। মেসির শুধু না, পুরো আর্জেন্টিনা যে ফুটবল নিয়ে ক্রেজ, না দেখলে বিশ্বাস করা যায় না। আমার কাছে হাইয়া কার্ড ছিল, এবং হাইয়া কার্ডের জন্য সমস্ত ফেসিলিটি, যেমন ধরো লোকাল ট্রান্সপোর্ট, মেট্রো, সমস্ত কিছু ফ্রি ছিল ইফ ইউ পসেস হাইয়া কার্ড। তো আমরা লুসেল স্টেডিয়াম, যেখানে ফাইনাল হয়, ওখান থেকে আলবাকরা বলে একটা জায়গা, যেটা যেতে মোটামুটি 1 ঘন্টা লাগে মেট্রোতে। পুরো মেট্রোতে, ইভেন স্টেডিয়ামে 90% কিন্তু আর্জেন্টিনার জার্সি, ম্যাক্সিমামটাই মেসি, বাট অনেকগুলি মারাদোনাও। এখানে একটা ঘটনা না বলে আমি থাকতে পারছি না। একজন বয়স্ক লোক, আর্জেন্টিনার সাপোর্টার, উনি মেসি আমার ঠিক সামনে বসছিলেন, মেসির জার্সি পরে বসছিলেন, মেসির নাম লেখা জার্সি।
যখন খেলাটা 3-3 হয়ে যায়, টান টান উত্তেজনা, মনে হচ্ছিল যে এবার বোধহয় হয়তো আর্জেন্টিনা পারবে না। হঠাৎ দেখলাম উনি নিজের ব্যাগ থেকে আরেকটা জার্সি বার করলেন, তাতে মারাদোনা লেখা, এবং মেসিটা অলরেডি গায়ে রেখেছেন, তারপর মারাদোনাটা চাপিয়ে হাত জোড় করে আমরা যেমন আমরাও করি টেনশানে বা প্রার্থনা, বসে রইলেন। এবার যখন আর্জেন্টিনা জিতে যায়, ওনার যে ওই কান্না আমি জীবনে ভুলবো না। মানে আমার মনে হচ্ছে বোধহয় উনি মেসি এবং তার সাথে মারাদোনাকে অ্যাড করে চাইছিলেন যে সমস্ত শক্তি দিয়ে কিন্তু আর্জেন্টিনাকে জেতাবো। সিমিলারলি একটা মা এবং তার ছোট বাচ্চা, তারা একসাথে টিকিট পায়নি বলে দুটো রো আলাদা বসছিল। আমি দেখেছি যখন খেলার ইন্টারভাল হয়, হাফ টাইমে মা এসে ছেলেকে বলে গেছে, দুজনই আর্জেন্টিনা ফ্যান, ম্যাচ জেতার পর ছেলেকে জড়িয়ে ধরে ভদ্রমহিলার যা কান্না, ফুটবল নিয়ে এরকম পাগলামি হতে পারে, এরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট হতে পারে, না দেখলে বিশ্বাস করা নেই। আর যেটা বলছিলাম, মেট্রোতে, পুরো মেট্রোতে মনে হচ্ছে যেন আর্জেন্টিনাতে আমরা আছি। 90% লোকে, ওরা ওই ভ্যামোস আর্জেন্টিনা, ওদের দুটো গান ছিল, মুচাচোস অ্যান্ড ভ্যামোস আর্জেন্টিনা, এই গানটা গেয়ে পুরো মেট্রোটাকে মানে ঠুকে ঠুকে তালি দিয়ে তবলার মতো বাজিয়ে, এবং যতক্ষণ খেলা চলেছে তারা কিন্তু এই গানটা গেয়েই গেল। মানে অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার্স আমি দেখলাম এই পাগলামোটা। তো এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। সিমিলার প্যাশন আমি দেখলাম মোরাক্কোর যারা সাপোর্টার ছিলেন। মরক্কো হেরে যাবার পরে, তবে একটা জিনিস আমাদের শিক্ষণীয়, তারা কিন্তু চেয়ার ভাঙেননি, তারা বাজে কথা বলেননি। হেরে যাবার পরেও তারা দুঃখ পেয়েছেন, তারা চোখের জল মুছেছেন, কিন্তু তারা কেউ কিন্তু ইনডিসিপ্লিন কিছু করেনি। এবং পুরো শহরে আমি দেখলাম এত সিস্টেমেটিক। একটা বাসে উঠলাম, বাসটা ফুল হলো, কেউ বলার নেই, বাসটা ফুল হলো, তারপরে যে লোকটা দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে আছে, ওই বাসটা চলে গেল, পরের বাসে আবার লোকে উঠবে, নোবডি হ্যাজ টু সে এনিথিং। এটা দেখে খুব ভালো। আমাদের এই আড্ডা জমে উঠেছে, কোথাও যাবেন না, আমরা আবার ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। নমস্কার, আবার ফিরে আসলাম সোজা কথা সোজাসুজিতে। আমাদের কমলেন্দুদা আমাদের সঙ্গে রয়েছেন। মোটামুটি আমাদেরকে উনি কাতারের ওই বিশ্বকাপের মাঠেই নিয়ে চলে গেছেন। আমরা শুনছি মুগ্ধ হয়ে, মনে হচ্ছে যেন উনি বলেই চলুন আর আমরা শুনতে থাকি। কমলেন্দুদা, একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি বিশ্বকাপ ম্যাচ দেখলেন, বিশ্বকাপের টিমদের খেলা দেখলেন, এবং আমি সুনিশ্চিত যে খেলা মাঠে দেখতে পারেন না সে খেলা ঘরে বসেও দেখেন। পাশাপাশি আপনি মোহনবাগান ইস্ট বেঙ্গলের কথাও বললেন। কতটা ফারাক বুঝতে পারছেন যে আমাদের এই যে আঞ্চলিক দল বা আমাদের রাজ্যের যে দলগুলি, আর মানে বিশ্বকাপের যে দল দেখলেন, কি ফারাক বুঝতে পারছেন? এই ফারাকটা চোখে পড়ার মতন কিনা, বা কি আপনার মতামত এই ফারাকটা মানে কত দূর কীরকম, সেটা একটু যদি বলেন। যদি হিউজ ডিফারেন্স, মানে ডিফারেন্স বলতে সব দিক দিয়ে, মানে আমি কাউকে ব্লেম দিচ্ছি না, কিন্তু ওদের সাথে আমাদের কোনো তুলনাই চলে না। আমি খেলার বাইরের কথা বলি, 80,000 90,000 দর্শক হচ্ছেন, ভিড় যাচ্ছে, কিন্তু কোথাও তুমি ইউ ডোন্ট ফিল অ্যাফ্রেড, ইউ ডোন্ট ফিল ইনসিকিওর যে কোথাও কোনো রকমের একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। জানি না ওখানকার হয়তো অ্যাডমিনিস্ট্রেশন এত ভালো, বাট উই নেভার ফেল্ট ইট। মাঠে ঘড়ি দেখে যদি 5টায় খেলা শুরু, তো 4:59 খেলা শুরু হচ্ছে না, ঠিক 5টায় শুরু হচ্ছে। আমি দেখলাম যেটা 4:15 সময় টিম মাঠে এলো, একজ্যাক্টলি 15 থেকে 20 মিনিট তারা ওয়ার্ম আপ করলেন, গা ঘামালেন,
প্র্যাকটিস করলেন, তারপর ভেতরে চলে গেলেন। ঠিক 10 মিনিট আগে রেফারি, লাইন্সম্যান অ্যান্ড আদার অফিসিয়ালস চলে এসছেন। তারপরেই দুটো টিম ঢুকলো ড্রেস চেঞ্জ করে, একদম কাঁটায় কাটা। একটা ম্যাচও হয়নি যে টাইমের 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরে হয়েছে। এতটা ওরা ইম্যাকুলেটলি পাংচুয়াল। এটা তো হলো আমি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছি। স্ট্যান্ডার্ড অফ দ্য গেম তো ওটা বলার অপেক্ষা রাখে না। মানে 89th মিনিটে এক একজন, যেমন আমার খুব মনে পড়ে, জিতেছে আর্জেন্টিনা, জিতেছে। আর মেসিকে যদি আমরা না চিনি মুখ দেখে, তাহলেও কিন্তু যখন আর্জেন্টিনা টিম নামছে, ওই লোকটা যে টিমের মধ্যমণি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, সে একটা বল ধরলেই মনে হচ্ছে এবার যেন কোনো কিছু একটা হবে। এটা একটা দেখার মতো। ফাইনাল আর্জেন্টিনা বা এদের ছাড়া আর একজনকে দেখে আমি অবাক, লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন, এবছরও গেছে খেলতে। মনে হচ্ছে যেন মানে যেখানে বল, স্পেশালি আমি বলি দুটো ম্যাচ দেখলাম ক্রোয়েশিয়ার, প্রথমটা আর্জেন্টিনার এগেনস্টে যেটা ওরা হারলো, পরেরটা মোরক্কোর এগেনস্টে। আনবিলিভেবল, একটা মানুষের এতটা স্ট্যামিনা হয় কোত্থেকে, যেখানে বল সেখানে কিন্তু আমি দেখলাম যে লুকা ইজ হোভারিং অ্যারাউন্ড ওখানটায়। কী ধরনের গেম মেকিং, কী ধরনের টিমকে লিড করা, ভাবা যায় না। ওটা আমরা এখনও, আমার মনে হয় না 50 বা 60-এর দশকে আমাদের স্ট্যান্ডার্ড খুব ভালো ছিল, লোকেদের কাছ থেকে শুনেছি, এশিয়ান গেমসে গোল্ডও জিতেছি, কিন্তু তারপর আমরা অনেকটা পিছিয়ে, ফিজিক্যালি পিছিয়ে, স্কিল ওয়াইজও আমরা অনেকটা পিছিয়ে। অ্যান্ড আলটিমেটলি যেটা দাঁড়ায়, ইনফ্রাস্ট্রাকচার বলো বা সেই জন্য সুযোগ সুবিধা, আমরা কোথাও ধারে কাছে নেই। সেটা তো আমাদের র্যাঙ্কিংয়ে বোঝা যায়। হ্যাঁ, প্যাশনটা আছে পশ্চিমবঙ্গে, যেমন খেলাধুলায় ফুটবল নিয়ে প্যাশন আছে, কিছুটা গোয়াতে আছে, কেরালায় আছে, কিন্তু তাছাড়া ওই আবেগ, ওই প্যাশন আর ওই স্কিল, ওটাকে কিন্তু মানে আমাদের ধরাছোঁয়ার অনেক বাইরে। আগামী দিনে কী হবে আমি জানি না, বাট 4টে ম্যাচ দেখে ফুটবল এইভাবেও খেলা যায় না দেখলে হয়তো বুঝতে পারতাম না। না, তো আপনি নিজে একজন মানে খেলার জগতের মানুষ, এখনও ওই জগতেই আছেন, খেলা দেখে আসলেন, বুঝতে পারছেন আমরা যেখানে আছি সেখান থেকে ওই ধরনের পেশাদারিত্বের জায়গাতে যেতে আমরা অনেকটা পিছিয়ে আছি। কিন্তু আমরা আপনার কাছে জানতে চাই, দর্শকও এটা শুনতে চায় বা শুনবে, যে এই জায়গায় যদি আপনার কাছে কোনো সাজেশন নেওয়া হয় যে কী করলে আমরা ওর কাছাকাছি বা ওই জায়গায় যেতে পারবো, সেটা সময় লাগুক, একটা সময় লাগবে, কিন্তু তার প্রিপারেশনটা কী হতে পারে? এটা একটা লং টার্ম প্রসেস। লং টার্ম প্রসেস ইন দ্য সেন্স, প্রথমে হচ্ছে আমাদের যে সামাজিক কাঠামো, এটা বলতে কোনো দ্বিধা নেই। আমাদের সময় তাও মোটামুটি সমস্ত বাড়ির বাচ্চারাই মাঠে যেত। এখন যে ট্রেন্ড হয়ে গেছে সমাজে, আই হোপ ইউ উইল এগ্রি, আমরা প্রত্যেকে মা বাবারা চাই যে ছেলেরা পড়াশোনা করুক, 90% অ্যান্ড এভাব আনুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেশনাল হোক। আমরা এখন কিন্তু কেউই চাই না যে আমার ছেলে বা আমার মেয়ে স্পোর্টসম্যান হোক। আমি এক্সেপশনাল কথা বাদ দিলাম, আমি ট্রেন্ডের কথা বলছি। তো সেখান থেকে যদি মাঠে বেশি বাচ্চা না যায়, তো কোয়ান্টিটি না হলে তো কোয়ালিটি বেরোবে না। মাঠে যাওয়ার অভ্যেসটা আমরা ছেড়ে দিয়েছি। আমরা এখন স্পোর্টসটাকে খুব সিলেক্টিভ, যদি কিছু ফ্যামিলি তুমি ছেড়ে দাও, প্লাস ইনফ্রাস্ট্রাকচার নেই। একটা খুবই কটু কথা, কঠোর কথা, যে আগেকার দিনে আমাদের সময় অবধিও একটা অ্যাভারেজ বা অ্যাভারেজ থেকে একটু ভালো স্পোর্টসম্যান হলে রেলওয়েজ, সার্ভিসেস, ব্যাঙ্কস, ইন্স্যুরেন্স কোম্পানি, ইসকো, সব জায়গায় চাকরি পেত, ইন্ডাস্ট্রিও ছিল, এবং খেলোয়াড় হিসেবে একটা ভালো চাকরি পাওয়া যেত। যেটা আমি খুব গর্বের সাথে বলতে পারি, বার্নপুরে এমন অনেক খেলোয়াড়, তাদের নাম বলবো না, তারা অনেক বড় ফুটবল খেলতে পারতেন, তাদেরকে মোহনবাগান ডেকেছে, ইস্টবেঙ্গল ডেকেছে, ওনারা বলেছেন যে না, বার্নপুরে চাকরি ছেড়ে যাব না। তো এটা আমরা যদিও মনে করি যে না, এটা ঠিক নয়, কিন্তু তুমি ভাবো যে এতটা অ্যাট্রাকশন ছিল বার্নপুরের চাকরিতে যে লোকে যায়নি।
তো কোথাও না কোথাও একটা তো গোল থাকবে। পিওরলি আনসার্টেন ফিউচারে কেউ যেতে চায় না। আজকে মেসির কথা আমি বলি, মেসি ওয়াজ সাফারিং ফ্রম মল নিউট্রিশন। আর্জেন্টিনা থেকে যখন ওকে এফসি বার্সেলোনায় নিয়ে আসা হয়, আমি ওই ডক্টরের নাম বলছি, ওই বইয়ে লেখা আছে, ওটা ওনাকে এক্সট্রা হরমোন এবং স্ট্রেংথের জন্য ইঞ্জেকশন দিতে হতো মেসিকে ছোট বয়সে। মেসি অলসো হেল্ড ফর আ ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড। ওখান থেকে বার্সেলোনা নিয়ে গিয়ে যেটাকে বলে যে তৈরি করা, নারিশ করা, নার্চার করা, একটা ট্যালেন্টকে চিনলাম। এরপর ওকে এগিয়ে নেবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, যে কোচিং ক্যাম্প যেগুলো থাকে, সেগুলো আমাদের এখানে নেই। আর একটা দুর্ভাগ্যের কথা, মোস্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটার্স যারা স্পোর্টস চালাচ্ছেন, তারা অতটা স্পোর্টসের দিকে যে কমিটমেন্ট হওয়া উচিত, ওটা কিন্তু আমরা মিস করি। ওভারঅল সিনারিও হ্যাজ চেঞ্জ। আজকে দিনে তুমি দেখো, আমরা এশিয়ান গেমসে খুব ভালো করছি, আমরা অলিম্পিক্সে আগে থেকে অনেক বেটার আমাদের স্পোর্টসম্যানরা করেছে। লাস্ট গভর্নমেন্ট যে পদক্ষেপগুলো নিয়েছেন তার রেজাল্ট দেখা যাচ্ছে। কিন্তু সামহাও আই এম অ্যাফ্রেড ফুটবলের ব্যাপারে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়। যেমন অ্যাথলেটিক্সে ইফ ইউ আর ট্যালেন্টেড, অলিম্পিক্সের জন্য অলিম্পিক পোডিয়াম বা আরও অনেক ধরনের অর্গানাইজেশন আছে যেগুলো প্রমোট করে। এই জন্য আমরা অলিম্পিক্সে এখন মেডেলস অনেক বেশি পাচ্ছি। ব্যাডমিন্টন আমরা মোটামুটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের ধারে কাছে। আর্চারি আমরা ভীষণ ভালো করছি, শুটিং আমরা ভীষণ ভালো করছি। সেই হিসাবে কিন্তু ফুটবলে অতটা আমরা মেবি হয়তো স্পন্সরশিপ, ইনফ্রাস্ট্রাকচার, প্রমোশন ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কনসার্ন স্পোর্টস এজেন্সিস, এগুলোকে যদি আমরা আরও ভালো করতে পারি, তাহলে আমার মনে হয় আগামী দিনে আমরা আরও বেটার করতে পারব। খুব সুন্দর একটা আপনার এক্সপ্লেনেশন, যে এক তো ভালো খেলে একটা মানুষের হাতছানি থাকতো যে আমি একটা ভালো চাকরি পেয়ে যাব, আমার অন্তত ডাল ভাতের চিন্তাটা করতে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে লম্বার একটা দূরদৃষ্টি বা চিন্তার যে গভর্নমেন্টের থাকা উচিত, যে আমি ছোট্ট থেকে একটা বাচ্চাকে বড় করে তুলব, সেটা নেই। 3 নম্বর কথা হচ্ছে যে কোথাও না কোথাও আমি একটু অ্যাডেড করে দিচ্ছি যে সোশ্যাল মিডিয়া এসে একটা সময় কমলেন্দুদা আমরা মাঠে যাওয়ার জন্য মার খেতাম, আর এখন মাঠে না যাওয়ার জন্য বাচ্চারা বকুনি খায়। বকুনিও মানে আমরা এটা একটু তোমাকে বলি, মাঠে যে দেখো বাচ্চা, আমি সবসময় মনে করি আমার এক্সপিরিয়েন্স যে বাচ্চারা হচ্ছে কাঁচা মাটির মতো, তুমি যে শেপটা দেবে সেটাই হবে। আজকে আমার ছেলে ভীষণ ভালো কুইজ করে, আমার ছেলে স্পোর্টস এনথুজিয়াস্ট, আমার ছেলে স্পোর্টস লাইনে চাকরি করে, বিকজ হি হ্যাজ গ্রোন আপ ওয়াচিং মি ডুইং দিস থিংস। একটা বাচ্চার তো প্রথম হিরো তো তার মা বাবা হয়, আই ফার্মলি বিলিভ। আর আমি যেটা মনে করি যে বাচ্চারা বললে শেখে না, দেখে শেখে। তো সেখানে যদি আমি ওকে প্রমোট না করি, তাহলে ইট ইজ ডিফিকাল্ট। আমরা কিন্তু এটা তুমি বলতে পারবে না যে কত পার্সেন্ট বাচ্চার মা বাবারা বিকেলে মাঠে পাঠায়। আই এম অ্যাফ্রেড। কোচিং ক্যাম্পগুলোতে পাঠানো হচ্ছে, সেখানেও কিন্তু সবসময় যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা না, আর টাইম দিতে হবে। ইটস আ ভেরি অনেস্ট থিং। তুমি যত এফোর্ট দেবে, যত এন্ডেভার দেবে, যত কমিটমেন্ট থাকবে, রেজাল্টটা অত। আজকাল এই শর্টকাটের যুগে ওই পেশেন্সটা বোধহয় প্যারেন্টসদেরও নেই, বাচ্চাদেরও নেই। আমরা এই প্রশ্নতে আরেকবার ফিরে আসবো, তার আগে একটু অন্য ধরনের জায়গাতে চলে যাচ্ছি। কমলেন্দুদা ফুটবল, কমলেন্দুদা মেসিকে নিয়ে বই লিখেছেন, পাশাপাশি আমরা আসানসোলের মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ বা আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মানুষ কমলেন্দুদাকে আরেকটা রূপে আমরা দেখেছি, সে হচ্ছে কমলেন্দুদা খুব ভালো ক্রিকেটও খেলেছেন এবং মূলত আমি ক্রিকেটার। তো আমরা চাইবো, যেহেতু আলোচনাটা মেসির বই বা ফুটবল নিয়ে এতক্ষণ করলাম, কমলেন্দুদা আপনি তো সেল টিমে খেলেছেন এবং যাদের সঙ্গে আপনি রুম শেয়ার করেছেন বা গ্রাউন্ড শেয়ার করেছেন, তারা একজন নিজের আঙিনাতে কিংবদন্তি মানুষ, এবং তাদের নিয়ে আমি চাইবো একটুখানি আমাদের দর্শকদের বলুন যে আপনার ওই ক্রিকেট কেরিয়ার, ওই মানুষগুলো বা আপনি যে একটা অধ্যায় পার করে এসছেন, সেটা নিয়ে একটুখানি আমাদেরকে বলুন। ওই যে বললাম যে ছোটো বয়স থেকে দাদার জন্য মাঠে আসা, পরে যখন ফুটবলও খেলতাম, ক্রিকেটও খেলতাম, কিন্তু ক্রিকেটটা যেহেতু খুব ভালো খেলতে শুরু করলাম, তখন কোচরা বা
বন্ধু বান্ধবরা বললো যে ফুটবলে তোর ইনজুরি হবে, সো ইউ স্টার্ট কনসেন্ট্রেটিং ইন ক্রিকেট। এবং সত্যি সাফল্য পাচ্ছিলাম। এখানে তোমাকে একটা জিনিস জানিয়ে দিই যে 20-25 বছর তো খেলেছি আসানসোল লিগ, কলকাতা লিগ। আসানসোলে 1985-এ তখনকার দিনে 32 ওভারে আমি 206 নট আউট করেছিলাম কুলটি মাঠে। সেটা আজ অবধি ইন্ডিভিজুয়াল ইনিংসে আসানসোল সাব ডিভিশনের ভাঙতে ইতিহাসে কেউ ভাঙতে পারেনি, সেটা হাইয়েস্ট। কলকাতা লিগেও আমার ডাবল সেঞ্চুরি আছে। তবে যেটা তুমি বললে, বার্নপুর থেকে গিয়ে আমার সৌভাগ্য হয়েছিল 8-10 বছর আমি সেল টিম রিপ্রেজেন্ট করেছি। এবং সত্যি যদি আমার মানে সারা জীবন আমি ওই মোমেন্টসগুলোকে চেরিশ করব। আমার কোচের নাম ছিল বিশন সিং বেদি। আমার টিমে ছিলেন তখন যারা ইন্ডিয়া খেলতেন, সুরেন্দর খান্না, সুনীল ওয়ালসন, কীর্তি আজাদ, গুরশরণ সিং, মনিন্দর সিং, রাজেশ চৌহান, বিবেক রাজদান, আরও অনেকে। 9-10 জন ইন্ডিয়া প্লেয়ার তখন সেল টিমে, সেলে চাকরি করতেন বলে সেল টিমে খেলতেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল ওদের সাথে ভারতবর্ষের সমস্ত বড় টুর্নামেন্টগুলো খেলা। ওই যে তুমি বললে রুম শেয়ার করা, মনিন্দরের সাথে রুম শেয়ার করা, রাজেশ চৌহানের সাথে রুম শেয়ার করা, সুনীল ওয়ালসনের সাথে রুম শেয়ার করা। তো এটা বার্নপুরের মতো ছোটো জায়গা থেকে গিয়ে নিশ্চয়ই ভীষণ ভাগ্যবান মনে হতো। আর তখনকার দিনে মোটামুটি যত বড় টুর্নামেন্টে, সমস্ত টুর্নামেন্টে আমরা কিন্তু ভারত সেরা সমস্ত প্লেয়ারদের এগেনস্টে খেলেছি, তাদেরকে হারিয়েছি। তো ওটা একটা আমার জীবনের সবথেকে স্মরণীয় অ্যাজ আ ক্রিকেটার সবথেকে বড় আমার ওই মানে স্মৃতিটা আজকেও আই ফিল এক্সাইটেড। এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ওই কোম্পানিতে আমি মোটামুটি 10 বছর তো কাটিয়েছি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে। ওটা আমার সবথেকে গোল্ডেন পিরিয়ড। আপনার মতন মানুষ এরকম একটা স্বল্প সময়ে, আমরা তো মনে হচ্ছে গল্প চালিয়েই যাই, আড্ডা চালিয়ে যাই, কিন্তু সেটা সময় একটা ফ্যাক্টর আপনারও আর চ্যানেলেরও। আমি আবার একটু ঘুরে আসছি কমলেন্দু আপনার কাছে। সেটা হচ্ছে আমরা সবাই আসানসোলের মানুষ এবং এটা একটা জেলা শহর। এখানেও খেলার মাঠে, বিশেষত ফুটবলের ক্ষেত্রে, যা আমাদের ভারতবর্ষের ছবি, যা আমাদের পশ্চিমবঙ্গের ছবি, এখানেও মাঠে সেইভাবে আর প্লেয়ার আসছে না, খেলছে না, বা খেলার ক্ষেত্রেও সেই সুবিধা, সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে না। কিছুক্ষণের যদি এটা ধরি যে স্পোর্টস পার্সোনালিটি হিসাবে যেখানে আপনাকে সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে, সেখানে আমাদের নতুন সরকার এসছে, তাদেরকে যদি কখনো অ্যাডভাইস দিতে হয়, সেক্ষেত্রে আপনার কি কি অ্যাডভাইস থাকবে যাতে করে আমাদের অন্তত ক্রীড়া জগতে, ফুটবল হোক, ক্রিকেট হোক বা অন্যান্য কিছু হোক, তার উন্নতির জন্য আপনার কাছ থেকে তারা কি অ্যাডভাইস পাবে? না, নিশ্চয়ই। এটা মানে প্রথমেই তো বলি যে যেখানে আমরা শুরু করেছিলাম যে আমি আরও অনেক কিছু করেছি। সেলে আমি চিফ অফ কমিউনিকেশন ছিলাম, হেড অফ স্পোর্টস ছিলাম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ইনচার্জ ছিলাম। আজকের দিনে একটা কর্পোরেট হসপিটালে আমি এভিপি। কিন্তু এখনও মাঠে গেলে যে আনন্দটা পাই তার কারণ হচ্ছে ওই যে ভালোবাসাটা, যেটা তুমি বললে যে এতক্ষণ সময় পান কী করে। আমি ভীষণ ভালো লাগবে যদি আমার অ্যাডভাইস নেওয়া হয়। অ্যাডভাইসটা কয়েকটা জিনিস থাকবে, যে যোগ্য লোককে কোচিংয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া। পদে বসাতে হবে। আমি মাঠের কথা বলছি, মাঠেরই। যোগ্য লোককে কোচিং দেওয়া, সিলেকশনে ট্রান্সপারেন্সি, ইনফ্রাস্ট্রাকচার ভালো করতে হবে, এবং বাচ্চাদেরকে প্রমোট করা। আমরা অনেক সময় দেখেছি যে অনেক ডিজার্ভিং ছেলে চান্স পেল না, অনেক চেনাশোনার দৌলতে হয়তো অনেকে চলে যায়। স্পোর্টস ইজ সাচ আ গ্রেট লেভেলের। আজকে তুমি দেখো 15-16 বছরের বাচ্চা বৈভব সূর্যবংশী যা খেলছে, ওর কিন্তু কোনো মিনস ওর প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না। কিন্তু আমি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর বলছি, ক্রেডিট গোজ টু যেই ভদ্রলোক ওকে স্পট করে রাজস্থান রয়্যালসে নিয়ে এসছে। এবং রাহুল দ্রাবিড়কে ক্রেডিট দিতে হবে যে 14 বছরের ছেলেকে ও আইপিএলে নামালো। তো সাকসেসটা আমরা স্টেজে দেখছি, কিন্তু তার পেছনের যে গল্পটা, আমি বলছি এখানে যিনি, আমি ওনার নামটা এখন মনে করতে পারছি না, যিনি সমস্তিপুরে গিয়ে ওই 12-13 বছরের বাচ্চাকে স্পট করলেন এবং
ক্রেডিট গোজ টু রাহুল দ্রাবিড়, যে ওকে নারিশ করে আইপিএলে আনার মতো তৈরি করেছে। ক্রেডিটটা কিন্তু প্রথম ক্রেডিট ওদের, এই যে নারিশ করাটা, এই জায়গাটাকে আমাদেরকে দেখতে হবে। সঠিক লোক, ইম্পার্সিয়ালি, ট্রান্সপারেন্ট ওয়েতে। ট্যালেন্ট নেই এটা আমি মানব না, ট্যালেন্ট সব জায়গায় থাকে। ট্যালেন্টকে এবার যেটা এখনকার প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে যে যদি খেলে ভবিষ্যৎটা কী, আমরা যদি প্যারেন্টকে কনভিন্স, আজকে আইপিএলে 1 বছর তুমি যদি ভালো করে খেলে নাও, তো আমরা সারা জীবন চাকরি করার পর যেই পিএফ গ্র্যাচুইটি পাই, বাচ্চা বাচ্চা ছেলেরা 1 বছর আইপিএলে সেটা রোজগার করছে। তো এই যে কমফর্ট জোনে নিয়ে যাওয়া, বোঝানো যে ইফ ইয়োর বয় অফ ইয়োর ডটার ক্যান ডু ওয়েল, তারা কিন্তু স্পোর্টসটাকে ক্যারিয়ার বানাতে পারে। এই জায়গায় কিন্তু আমাদের আরও কমিউনিকেশনটা স্ট্রং করতে হবে। আর যেটা আমার মনে হয়, ইনফ্রাস্ট্রাকচার, শুধু মাঠ না, মাঠের সাথে সাথে রেগুলার কোচিং, ভালো টুর্নামেন্টে পার্টিসিপেশন, এনকারেজ করা, ইন্সপায়ার করা, এগুলো করলে ইমিডিয়েট রেজাল্ট পাবো না, কিন্তু আজকে যদি আমি শুরু করি, আমার দৃঢ় বিশ্বাস 2 বছর পর থেকে রেজাল্ট আসতে শুরু করবে। এই ইনিশিয়েটিভটা নেওয়া দরকার। এবং এই ইনিশিয়েটিভ নিতে গিয়ে যদি কারো মনে হয় যে আমার এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে, আই উইল বি ভেরি হ্যাপি। আমি আসানসোল বার্নপুরের ছেলে, ইফ অল গোজ ওয়েল সারা জীবন এখানেই থাকবো, আর কন্ট্রিবিউট করতে পারলে ওর থেকে আনন্দের কিছু নেই। আমরা আবার ঘুরে চলে আসছি যে কারণে আজকে কমলেন্দুদাকে নিয়ে বসা। ওনার লেখা বই লিওনেল মেসি, এই বই যে উনি লিখেছেন সেটা অলরেডি অ্যামাজনে পাওয়া যাচ্ছে। আগামী রবিবার 31শে মে বার্নপুর ক্লাবে এই বই উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং সেখানে একটি প্রদর্শনীও করছেন, যেখানে বিশ্বকাপের যাদেরকে আমরা স্বপ্নে দেখি, যাদেরকে দেখতে মানে পাগলের মতো মানুষ, গোটা বিশ্বের মানুষ হয়ে থাকে, তাদের বিভিন্ন ধরনের স্মারক বা বিভিন্ন ধরনের ব্যবহার করা জার্সি এইসব দেখতে থাকবে। আমি কমলেন্দুদার কাছে আশা করব যে সেদিন ফেসবুক লাইভ বা অন্যভাবে লাইভ হয়েও মানুষ দেখতে পাবে সেটা। আমরা আপনার বইটাকে আরেকবার আমাদের দর্শকদের দেখাবেন এবং আমরা দাদা আপনার লেখা বই চাই যে বাজারে আসুক, মানুষ পড়ুক। আপনার মানে এসডিটিভি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনার মানে দীর্ঘ জীবন, নীরোগ জীবন এবং আপনি খুব ভালো থাকুন। আমাদের চ্যানেলে আবার আমরা আপনার সঙ্গে বসবো আড্ডাতে, কিন্তু এই অনুষ্ঠানটা শেষ করার আগে, এই আড্ডাটা শেষ করার আগে এই বইটা একবার দেখান আমাদের দর্শককে এবং আপনি আপনার শুভ উদ্বোধন এবং বই নিয়ে শেষ কয়েকটা কথা আমাদের দর্শকদের বলুন। থ্যাঙ্কস জয়দীপ। দিস ইজ দ্য বুক। এই বইটা লিওনেল অ্যাট লাস্ট, এই কুইজ অ্যান্ড কিছু আনফরগেটেবল মেমোরিজ। আমি বলতে পারি যারা ফুটবল পাগল, বিশ্বকাপের আগে এটা পড়লে কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে। যেটা আমরা হিন্দিতে বলি না, মাহল বন জানা। ইউ উইল বি থ্রিল টু নো এভরিথিং অ্যাবাউট দ্য কাতার ওয়ার্ল্ড কাপ। এই বইটা অ্যামাজনেও আছে, যেটা জয়দীপের সাথে আমি বললাম, আপনারা আমার কাছ থেকেও নিতে পারেন। আর নাম্বার 2 হচ্ছে, যেটা আমি করছি, আমার সোভেনিয়ার কালেক্ট করার একটা ক্রেজ রয়েছে। তো বললাম লিওনেল মেসির জার্সি পরা, ওটা আমার ছেলের দৌলতে আমি পেয়েছি। নেইমারের পরা এবং অটোগ্রাফ দেয়া জার্সি রয়েছে। আল রিহলা, যে ফুটবল দিয়ে গতবারের বিশ্বকাপটা খেলা হয়েছিল, ওই একটা বল আছে আমার কাছে। ওয়ার্ল্ড কাপ যে ট্রফিটা, ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি, তার রেপ্লিকা ওখানে আমার ছেলে পেয়েছিল, ওটা আমি নিয়ে নিয়েছি। তাছাড়া ওয়ার্ল্ড কাপের মেডেলিয়ান, যে মেডেলটা প্লেয়াররা পেয়েছে অ্যাজ আ পার্ট অফ দ্য অর্গানাইজিং কমিটি, আমার ছেলে পেয়েছিল, ওটাও রয়েছে আমার কাছে। তো এই ধরনের বেশ কিছু জিনিস রয়েছে যেটা দুষ্প্রাপ্য, আমরা ভাবতে পারি না। সেটা আমার শখ আছে, আমি রেখেছি। সেদিনকে কিন্তু ওটা আমি এক্সিবিশনে রাখছি। আমাদের প্রোগ্রামটা 10:30টায় শুরু হবে। বেসিক্যালি হচ্ছে বুক লঞ্চিং, কিন্তু তার সাথে ওই লাইভ ডিসকাশন যেমন আজকে এখানে করছি ওখানেও হবে। এবং যারা ফুটবল প্রেমী, অল অফ ইউ আর মোস্ট ওয়েলকাম। আসুন, ওই 1 থেকে 1.5 ঘন্টা সেশনটা এনজয় করুন। আই উইল বি দেয়ার টু অ্যাকর্ড ইউ ওয়ার্ম ওয়েলকাম।
অনেক অনেক ধন্যবাদ জয়দীপ আমাকে প্রণোদ এখানে আনার আপনাকে জন্য। অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো থাকুন, নমস্কার।